আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ আব্দুল মোত্তালেব, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। সাবজেক্ট অ্যাকাউন্টিং, প্রোগ্রাম মাস্টার্স টু প্রিলিমিনারি, কোর্স কোড 412505। নেম অফ দ্য কোর্স বিজনেস ফিনান্স। লেকচার নম্বর 7। টাইটেল অফ দ্য লেকচার concept of cost of capital and valuation of securities. Chapter 7. Concept of cost of capital and valuation of securities. Learning outcome. শিক্ষণ ফল। তাহলে আমরা এই অধ্যায়ে আলোচনা করি যে বিষয়গুলো আমরা ধারণা পাবো বা শিখতে পারবো সেগুলি হলো মূলধন ব্যয় সম্পর্কে ধারণা পাবো, মূলধন ব্যয়ের গুরুত্ব আলোচনা করব, মূলধন ব্যয়ের অনুমিত শর্তসমূহ সম্পর্কে ধারণা পাবো, মূলধন ব্যয়ের হার নির্ণয় করতে পারবো, সাধারণ শেয়ার ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, ঋণপত্রের ব্যয় ও সংরক্ষিত আয়ের ব্যয় নির্ণয় করতে পারবো, মূলধনের প্রান্তিক ব্যয় ও গুরুত্ব প্রদত্ত গড় মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো। কিছু ব্যবহারিক সমস্যা ও সমাধান আমরা এখানে শিখব। এবার আসি আলোচনায়। মূলধন ব্যয়। তাহলে মূলধন ব্যয় কি? মূলধন সংগ্রহ করার জন্য যে হারে ব্যয় পরিশোধ করতে হয় তাকে মূলধন ব্যয় বলা হয়। সাধারণত ঋণ করা মূলধনের উপর যে নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয় এবং অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ারের উপর শেয়ার মালিকগণ যে হারে লভ্যাংশ প্রত্যাশা করে তাকে মূলধন ব্যয় বলে। তাহলে এখানে আমরা শিখলাম যে মূলধন যখন আমরা সংগ্রহ করব তখন ঋণকৃত মূলধনে সুদ দিতে হয়, সাধারণ শেয়ারে যারা তাদেরকে লভ্যাংশ দিতে হয়, অগ্রাধিকার শেয়ার এদেরও নির্দিষ্ট হারে লভ্যাংশ দিতে হয়। এদের যে লভ্যাংশ প্রত্যাশা এবং ঋণকৃত মূলধনের সুদ, এগুলি হলো মূলধন ব্যয়। আমরা একজন লেখকের সংজ্ঞা উদ্ধৃতি দেব। L.J. গিটম্যান এর মতে শেয়ারের বাজার মূল্য বজায় রাখার জন্য কোনো প্রকল্পের বিনিয়োগ হতে ফার্মকে যে হারে অবশ্যই মুনাফা অর্জন করতে হবে সেই হারকে মূলধন ব্যয় বলা হয়। তাহলে এখানে বলছে যে আমরা ইংরেজিটা দেখে নিই। দ্য কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্য রেট অফ রিটার্ন অফ এ ফার্ম মাস্ট আর্ন অন ইটস ইনভেস্টমেন্ট ইন এ প্রজেক্ট ইন অর্ডার টু মেনটেন দ্য মার্কেট ভ্যালু অফ ইটস। তাহলে আমরা লক্ষ্য করছি শেয়ারের বাজার মূল্য ধরে রাখার জন্য কোনো প্রকল্পের বিনিয়োগ হতে ফার্ম যে হারে অবশ্যই মুনাফা অর্জন করতে হবে সে হারকে মূলধন ব্যয় বলা হয়। এই যে হারে অবশ্যই মুনাফা অর্জন করতে হবে, এই হারে যদি মুনাফা অর্জন না করা যায় তাহলে আমরা মূলধনে যে ব্যয় হবে সেই ব্যয়টা পরিশোধ করতে পারবো না। সুতরাং বলা যায় যে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ হতে যে ন্যূনতম লাভ পেতে আশা করে তাই হলো মূলধন ব্যয়। তাহলে মূলধন ব্যয় সম্পর্কে আমরা ধারণা পেলাম। এবার আমরা শিখব মূলধন ব্যয়ের গুরুত্ব। তাহলে মূলধন ব্যয়ের গুরুত্বগুলো আমরা দেখি। 1 নম্বর, কাম্য মূলধন কাঠামো নির্ধারণ। যখন আমরা কাম্য মূলধন কাঠামো নির্ধারণ করব তখন মূলধন ব্যয়ের প্রয়োজন হয়। অর্থাৎ মূলধন ব্যয় যে মূলধনের উৎসগুলো আছে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, সংরক্ষিত আয়, এগুলোর কোনটার ব্যয় কত তার উপর নির্ভর করে কাম্য মূলধন কাঠামো। যেখানে আমাদের কে ওর মানটা সর্বনিম্ন হবে সেটাকেই বলা হচ্ছে কাম্য মূলধন কাঠামো, আর ফার্মের মূল্য হবে সর্বাধিক। বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন। আমরা যে বিনিয়োগ প্রকল্পগুলো মূল্যায়ন করি সেখানে মূলধন ব্যয় বিবেচনায় আনতে হয়। এই জন্য বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে মূলধন ব্যয়ের গুরুত্ব অপরিসীম। মূলধনের ন্যূনতম ব্যয় খুঁজে বের করা। মূলধন যেগুলো আমরা উৎস থেকে আমরা সংগ্রহ করব, সে কোন উৎস থেকে সর্বনিম্ন ব্যয় হবে সেই উৎসগুলো খুঁজে বের করাও হলো মূলধন ব্যয়ের গুরুত্ব আছে। অর্থায়নের উৎস নির্বাচন। অর্থায়নের বিভিন্ন উৎস থাকে, 4টা উৎস আছে মূলত। দীর্ঘমেয়াদী অর্থায়নের যে উৎসগুলো সেগুলো আমরা খুঁজে বের করতেও উৎসগুলোর নাম হলো ঋণকৃত মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন এবং সংরক্ষিত আয়। এই
উৎসগুলো নির্বাচন করার জন্য মূলধন ব্যয় আমাদের গুরুত্ব রয়েছে। ফার্মের মূল্য নিরূপণ, আমি আগেই বলছি যেখানে ফার্মের মূল্য নির্ণয়ে মূলধন ব্যয়ের গুরুত্ব রয়েছে। যেখানে কেও বা কস্ট অফ ক্যাপিটাল যেখানে কম হবে সেইখানে ফার্মের মূল্য হবে সর্বাধিক। আমরা ইবিটিকে যদি কেও দিয়ে ভাগ দিই তাহলে ফার্মের মূল্য পাবো। এই ফার্ম মূল্য নির্ধারণে মূলধন ব্যয়ের গুরুত্ব অপরিসীম। মুনাফা পরিকল্পনা যখন করব তখনও মূলধন ব্যয়ের গুরুত্ব আছে। আর্থিক কার্যাবলী মূল্যায়ন, আমাদের কারবারে যে আর্থিক কার্য সম্পাদিত হয় সেই কার্যাবলীগুলো মূল্যায়ন করার জন্য মূলধন ব্যয়ের গুরুত্ব রয়েছে। কর হ্রাস, মূলধন ব্যয় নির্ণয়ে আমরা কর হ্রাস করতে সাহায্য করে। তহবিল বন্টন, আমাদের যে তহবিল আছে এই তহবিলটা বন্টন যদি করি বিভিন্ন পক্ষের মধ্যে, কর্মচারীরা পায় হলো নির্দিষ্ট হারে এরা মজুরি পায়, ভূমির মালিক পায় খাজনা, আর সংগঠন পায় মুনাফা, মূলধনের মালিক পায় সুদ। তাহলে আমরা যখন তহবিলটা বন্টন করছি তখন এই মূলধন ব্যয়টা আমাদের গুরুত্ব রয়েছে। লভ্যাংশ ঘোষণা, আমরা জানি যে লভ্যাংশ আমরা প্রদান করতে পারি অথবা কিছু অংশ আমরা রেখেও দিতে পারি। রেখে যদি দেই সংরক্ষিত আয় হবে, সেটারও মূলধন ব্যয় নির্ণয় করা হয়। তাহলে মূলধন ব্যয়ের গুরুত্ব রয়েছে আমরা আলোচনা করলাম। এবারে শিখব মূলধনের ব্যয়ের অনুমিত শর্তসমূহ। তাহলে মূলধন ব্যয়ের অনুমিত শর্তসমূহ কী কী আমরা আলোচনা করব। প্রথম, স্বল্পমেয়াদী ঋণ। 1 নম্বর হলো স্বল্পমেয়াদী ঋণ। স্বল্পমেয়াদী ঋণকে মূলধন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে বিবেচনা করা হয় না, কারণ মূলধন কাঠামোর ভিত্তিতে মূলধন ব্যয় নির্ণয় করা হয়। তাহলে স্বল্পমেয়াদী যে ঋণ আছে, উৎসগুলো আছে, সেগুলো এখানে মূলধন ব্যয় নির্ণয়ে বিবেচনায় আনা হয় না। মূলধন কাঠামোতে মূলধন ব্যয় মূলধন কাঠামোর ভিত্তিতে, মূলধন কাঠামো বলতে অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, ঋণকৃত মূলধন, সংরক্ষিত আয়, এগুলোর ভিত্তিতে মূলধন ব্যয় নির্ণয় করা হয়। তাহলে এটা একটা প্রথম শর্ত। লভ্যাংশ স্থির, নীতি স্থির। ফার্মের লভ্যাংশ নীতি স্থির থাকবে, অর্থাৎ প্রতি বছর নিয়মিতভাবে লভ্যাংশ প্রদান করতে হবে। তাহলে লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে কোনো বছর লভ্যাংশ প্রদান করব, কোনো বছর করব না, এরকম হবে না। প্রত্যেক বছর একটা নির্দিষ্ট নীতি থাকবে, সেই নীতির ভিত্তিতে লভ্যাংশ প্রদান করা হবে। নতুন বিনিয়োগ, অনুমান করা হয় নতুন বিনিয়োগ প্রকল্পের অর্থায়ন করতে হবে বর্তমান মূলধন কাঠামোর উৎসসমূহের অনুপাত অনুসারে। তাহলে আমরা যখন নতুন কোনো প্রকল্পে বিনিয়োগ করব, সেই পুরাতন যে আমাদের কাঠামো আছে সেই অনুপাতে নতুন কাঠামোতে আমরা সেই অনুপাতে বিনিয়োগ করব বা তহবিল সংগ্রহ করব, এটা ধরে নিয়ে মূলধন ব্যয় নির্ণয় করা হয়। অর্থাৎ আমরা সোজাভাবে বলতে পারি যে আমাদের যে পুরাতন যে কাঠামো থাকবে সেই কাঠামো অনুযায়ী আমরা মূলধন ব্যয় নির্ণয় করি। মূলধন কাঠামো অপরিবর্তিত থাকবে। আমি একটু আগেই বললাম যে পুরাতন মূলধন কাঠামো অনুযায়ী আমরা মূলধন ব্যয় নির্ণয় করি। তাহলে ব্যবসায় প্রয়োজনে অতিরিক্ত মূলধন সংগ্রহ করা হলেও ধরা হয় যে মূলধন কাঠামো বিভিন্ন উৎসের অনুপাত অপরিবর্তিত থাকবে। তাহলে মূলধন কাঠামোর অনুপাত কোনো পরিবর্তন হবে না। মুদ্রাস্ফীতির হার, মুদ্রাস্ফীতির হার স্থির থাকবে। মুদ্রাস্ফীতির হার খুব বেশি হ্রাস বৃদ্ধি হলে মূলধন ব্যয় নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। সুতরাং অনুমান করা হয় মুদ্রাস্ফীতির হার গ্রহণযোগ্য মাত্রায় থাকবে। তাহলে গ্রহণযোগ্য মাত্রায় না থাকলে দ্রব্যমূল্য যদি বৃদ্ধি পায়, অর্থাৎ ব্যাংকের হার, ঋণের সুদের হার বৃদ্ধি পায়, অথবা অন্যান্য যে খাতের যদি ব্যয় বৃদ্ধি পায়, তাহলে মূলধন ব্যয় নির্ণয় করা আমাদের দুষ্কর হয়ে পড়ে। তাহলে মূলধন ব্যয়ের অনুমিত শর্তগুলো আমরা শিখলাম। এখন শিখব মূলধন ব্যয়ের পরিমাপ। মূলধন ব্যয়ের পরিমাপ প্রথম হলো ঋণকৃত ঋণপত্রের ব্যয়। তাহলে আমরা ব্যয়ের প্রকার, 1 নম্বর ব্যয়ের প্রকার সূত্র ব্যাখ্যা। তাহলে 1 নম্বর হলো অপরিশোধিত ঋণের ব্যয়। এখানে কর পূর্ববর্তী কেআই, কর পূর্ববর্তী হলে কেআই হবে, আর কর পরবর্তী হলে কেডি হবে। কেআই সমান সমান ইন্টারেস্ট ডিভাইডেড এনএসবি ইন্টু 100। 6 নম্বর কর পরবর্তী হলে এর 1 নম্বর হলো কেডি সমান সমান ইন্টারেস্ট ইন্টু 1 - টি ডিভাইডেড এনএসবি ইন্টু 100। 2 কেডি সমান সমান, আমরা এটা নির্ণয় না করেও সরাসরি এই কেআই থেকে কেআই ইন্টু 1 - টি
ট্যাক্স রেট বাদ দিয়ে যেটা থাকবে সেটাতে গুণ যদি দিই কেআইকে, তাহলেও আমরা কর পরবর্তী ঋণকৃত মূলধনের ব্যয় আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা যেটা শিখলাম এখানে কেআই সমান সমান কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স, কেডি হলো কস্ট অফ ডেট আফটার ট্যাক্স, আই হলো অ্যানুয়াল ইন্টারেস্ট, এনএসভি হলো নেট সেল ভ্যালু, টি হলো ট্যাক্স রেট। আর 2 নম্বরে আমরা শিখব পরিশোধিত ঋণপত্রের ব্যয়, যে ঋণপত্র নির্দিষ্ট সময় পর পরিশোধ করতে হয়। আর অপরিশোধিত হলো এখানে পরিশোধের সময় থাকে না, অনির্দিষ্ট থাকে। তাহলে কর পরবর্তী ক্ষেত্রে কেআই সমান সমান ইন্টারেস্ট প্লাস আরভি মাইনাস এনএসভি ডিভাইডেড এন ডিভাইডেড আরভি প্লাস এনএসভি ডিভাইডেড 2 ইন্টু 100। কর পরবর্তী যদি হয় 1 আই ইন্টু 1 মাইনাস টি প্লাস আরভি মাইনাস এনএসভি ডিভাইডেড এন, তাহলে এখানে ডিভাইডেড আরভি প্লাস এনএসভি ডিভাইডেড 2 ইন্টু 100। অথবা আমরা এটাকে সরাসরি ট্যাক্স রেট বাদ দিয়ে যদি আমরা গুণ দিই কেআইকে, তাহলেও আমরা কর পরবর্তী ঋণকৃত মূলধনের ব্যয় নির্ণয় করতে পারি। তাহলে কেআই 1 মাইনাস ট্যাক্স, এখানে কেআই হলো কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স, কেডি হলো কস্ট অফ ডেট আফটার ট্যাক্স, আই হলো অ্যানুয়াল ইন্টারেস্ট, এনএসভি হলো নেট সেল ভ্যালু, টি হলো ট্যাক্স রেট, আরভি হলো রিডিমেবল ভ্যালু, এন হলো ইয়ার। তাহলে আমরা এর একটা উদাহরণ শিখে এই সূত্রগুলো প্রয়োগ আমরা শিখব। এবার আসি আমরা প্রবলেম। তাহলে প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি জাইফা নওশিন কোম্পানি হ্যাজ 15% perpetual debt of টাকা 1 lakh. The tax rate is 40%. Determine the cost of capital. 1 before tax, 2 after tax. Assuming debt is issued at 1A at par value, at B at 10% discount, C at 10% premium. তাহলে সলিউশন আমরা শিখব এখন। ইররিডিমেবল কস্ট অফ ডেট, অপরিশোধ্য ঋণকৃত মূলধনের ব্যয়। এ অ্যাট পার ভ্যালু, মানে যদি আমরা এটা সমমূল্যে ইস্যু করি তখন কি হবে, 1 হলো বিফোর ট্যাক্স, কে সমান সমান কেআই সমান সমান ইন্টারেস্ট ডিভাইডেড এনএসভি ইন্টু 100। তাহলে আমরা এখানে মান দেখছি কেটি সমান সমান হট বের করতে হবে, এনএসভি 1 লাখ, ইন্টারেস্ট হলো 1 লাখের 15% করলে 15,000, তাহলে 15,000 ভাগ 1 লাখ গুণ 100 সমান সমান 15%। তাহলে আমরা বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স আমরা নির্ণয় করলাম। এখন আমরা শিখব 2 আফটার ট্যাক্স। তাহলে কেডি 1 ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস টি ডিভাইডেড এনএসভি ইন্টু 100, এখানে সমান সমান 15,000, 1 মাইনাস ট্যাক্স রেট 0.4 ডিভাইডেড 1 লাখ ইন্টু 100। তাহলে মান বসালে আমরা পাইলাম 9,000, 15,000 থেকে 0.6 দিয়ে গুণ দিলে 9,000 হয়, 9,000কে 1 লাখ দিয়ে ভাগ দিলে গুণ 100 দিলে 9% হয়। তাহলে এখানে কেডি বের করতে হবে, এনএসভি হলো 1 লাখ, ইন্টারেস্ট হলো 15,000, 1 লাখের 15%, ট্যাক্স রেট হলো 40%। তাহলে আমরা শিখলাম। এখন আমরা শিখব বি নম্বর, অ্যাট 10% ডিসকাউন্ট। আমরা 10% ডিসকাউন্টে যদি আমরা ঋণপত্র বিক্রি করি সেই ক্ষেত্রে 1 হলো বিফোর ট্যাক্স, কেআই সমান সমান ইন্টারেস্ট ডিভাইডেড এনএসভি ইন্টু 100। তাহলে আমরা এখানে মান দেখতে পাই, কেডি আমাদের বের করতে হবে, কেডি বের করতে হবে হট, সেলভেজ ভ্যালু হলো 1 লাখ, এনএসভি হলো 90,000, 10% যেহেতু ডিসকাউন্ট, তাহলে আই সমান সমান 1 লাখের 15% করলে হবে 15,000। তাহলে মান বসালে 15,000 ডিভাইডেড 90,000 গুণ 100, তাহলে 16.67%। তাহলে আমরা এরপরে বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স শিখব। 2 আফটার ট্যাক্স, কেডি সমান সমান 1 ইন্টু 1 মাইনাস টি ডিভাইডেড এনএসভি ইন্টু 100। তাহলে আগেরটাই এখানে মান যেগুলো আমরা দেখতে পাচ্ছি, কেডি বের করতে হবে, সেল ভ্যালু হলো 1 লাখ, নেট সেল ভ্যালু হলো এখানেও 90,000, আর আয় হলো
1,00,000-এর 15% করলে হবে ইন্টারেস্ট হবে 15,000, টির মান হলো 4%, 40%। তাহলে মান বসালে এখানে আমরা পাইলাম 10%। তাহলে আমরা সি নম্বরে শিখব। সি নম্বরে যে বিষয়টা শিখব সেটা হলো অ্যাট 10% প্রিমিয়াম। তাহলে বিফোর ট্যাক্স কেআই সমান সমান ইন্টারেস্ট ডিভাইডেড এনএসবি ইন্টু 100। এখানে কেডি সমান সমান হোয়াট, সেলভেজ ভ্যালু হলো 1,00,000, এনএসবি হলো 1,10,000। যেহেতু 10% প্রিমিয়াম তাহলে 1,10,000 হয়। ইন্টারেস্ট হলো ফেস ভ্যালুর উপর হবে, তাহলে 1,00,000-এর 15% করলে হবে 15,000। তাহলে 15,000 ভাগ 1,10,000 গুণ 100 সমান সমান 13.64%। 2 নম্বরে আমরা শিখব আফটার ট্যাক্স কেডি সমান সমান ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস টি ডিভাইডেড এনএসবি ইন্টু 100। তাহলে এটা আমরা মান কেডি বার করতে হবে। সেলভেজ হলো 1,00,000, নিট সেল ভ্যালু হলো 1,10,000, ইন্টারেস্ট হলো 15,000, ট্যাক্স এখানে 40%। তাহলে এখানে আমরা মান বসালে 15,000-এ 1 মাইনাস 0.4 ইন্টু 1,10,000, তাহলে 9,000 ডিভাইডেড 1,10,000 ইন্টু 100, তাহলে 8.18%। তাহলে আমরা কস্ট অফ ডেট শিখলাম, একটা মূলধন ব্যয়ের একটা উপাদান আমরা শিখলাম। এবার আমরা শিখব একটা প্রবলেম। ক্যালকুলেট দ্য এক্সপ্লিসিট কস্ট অফ ডেট ফর ইচ অফ দ্য ফলোইং সিচুয়েশন অ্যাজামিং এ হলো ইন্টারেস্ট রেট 15%, বি হলো কর্পোরেট ট্যাক্স 40%, ফেস ভ্যালু হলো 1,00,000, ডি নম্বর হলো ফ্লোটেশন কস্ট অফ ইস্যু প্রাইস, ই নম্বর ডেট অফ ম্যাচুরিটি 10 year। সিচুয়েশন এ সোল অ্যাট পার ভ্যালু and flotation cost are 5% at issue price. 2. Sold at 10% premium and flotation cost at 5% at issue price. 3. Sold at 10% discount and flotation cost are 5% at issue price. Solution. এটা হলো রিডিমেবল কস্ট অফ ডেট। তাহলে প্রথম হলো অ্যাট পার ভ্যালু, এ নম্বর হলো বিফোর ট্যাক্স কেআই সমান সমান ইন্টারেস্ট প্লাস এটা আরভি মাইনাস এনএসভি ডিভাইডেড এন, আর এখানে হলো আরভি প্লাস এনএসভি ডিভাইডেড 2 ইন্টু 100। তাহলে আমরা এখানে ফেস ভ্যালু 1,000, রিডিমেবল ভ্যালু হলো 1,000, ইন্টারেস্ট হলো 150, 1,000-এর 15%, এফসি ফ্লোটেশন কস্ট হলো 1,000-এর 5% করলে 50 টাকা, এনএসভি হলো সেল ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট, তাহলে 1,000 মাইনাস 50 950, এন এর মান হলো 10 ইয়ার। তাহলে সুদ হলো 150 প্লাস 1,000 মাইনাস 950 ডিভাইডেড 10 ডিভাইডেড 1,000 যোগ 950 ভাগ 2 গুণ 100। তাহলে এখানে আমরা মান বসালে আমরা এটা পাইলাম 15.89%। 15.89%। তাহলে আমরা এটা বিফোর ট্যাক্স নির্ণয় করলাম কে এর মান। তাহলে আমরা এখন 2 নম্বরে শিখব বি নম্বরে আফটার ট্যাক্স কেডি। তাহলে কেআই 1 মাইনাস টি, তাহলে এই 15.89% 1 মাইনাস 0.4 আমরা করলে 9.54% আমরা বের করতে পারি সহজে। আমরা এরপরে টুতে শিখব 10% প্রিমিয়াম। টুতে 10% অ্যাট 10% প্রিমিয়াম, সেক্ষেত্রে বিফোর ট্যাক্সের মান হলো কেআই সমান সমান 1 প্লাস আরভি মাইনাস এনএসভি ডিভাইডেড এন ডিভাইডেড আরভি প্লাস এনএসভি ডিভাইডেড 2 ইন্টু 100। তাহলে এখানে আমরা এফভি হলো 1,000, আর এটা হলো রেসিডুয়াল ভ্যালু 1,000, সেল ভ্যালু হলো 1,10,000। তাহলে 1,10,000-এর 1,00,000-এর ইন্টারেস্ট বের করবো, 15% করলে 150 টাকা, ফ্লোটেশন কস্ট 1,11,000 5% করলে 55, এনএসভি হবে এটা হবে সেল ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট সমান সমান 1,045 সমান এন সমান সমান 10 ইয়ার। তাহলে মানগুলো আমরা বসাই, এটা 150 প্লাস 1,000 মাইনাস 1,045 ডিভাইডেড 10, 1,000 প্লাস এখানে হবে 1,045 ভাগ 2 ইন্টু 100। তাহলে এটা নেগেটিভ মান আসছে যেহেতু এটা বড়।
তাহলে মাইনাস 150 প্লাস মাইনাস 45 ডিভাইডেড 10, আর এখানে 2045 ডিভাইডেড 2 ইন্টু 100, তাহলে এখানে হবে 145.5 1022.5 ইন্টু 100, তাহলে মান পাইলাম সমান সমান 14.23%। আমরা এবার এখানে আমরা শিখব, এখানে যেটা শিখব আফটার ট্যাক্স। বি হলো আফটার ট্যাক্স, কেটি সমান সমান কেআই 1 মাইনাস টি সমান সমান 14 দশমিক, এই মানটা 23% ইন্টু 1 মাইনাস 0.4 সমান সমান 8.54%। তাহলে আমরা এভাবে 10% প্রিমিয়ামে আমরা মান বের করলাম। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ডিসকাউন্ট রেট। তাহলে ডিসকাউন্ট রেট দিয়ে আমরা কি শিখব দেখি। 3 অ্যাট 10% ডিসকাউন্ট, তাহলে এ হলো বিফোর ট্যাক্স, তাহলে কেআই সমান সমান 1 প্লাস আর ভি মাইনাস এনএসভি ডিভাইডেড এন, আর এটা আর ভি প্লাস এনএসভি ডিভাইডেড 2 ইন্টু 100, তাহলে এখানে ফেস ভ্যালু হলো 1000, আর ভি হলো 1000, সেল ভ্যালু 900, যেহেতু ডিসকাউন্টে বিক্রি করা হয়েছে। ইন্টারেস্ট সমান সমান 1000-এ 15% 150, ফ্লোরেশন কস্ট হলো 900 0.5% করলে হবে 45, এনএসভি সমান সমান সেল ভ্যালু মাইনাস এফসি সমান সমান 900 মাইনাস 45 855, এনের মান হবে 10 ইয়ার। তাহলে আমরা মান যদি বসাই তাহলে আমরা পাচ্ছি 150 প্লাস 1000 মাইনাস 855 ডিভাইডেড 10, আর এখানে 1000 প্লাস 855 ডিভাইডেড 2 ইন্টু 100, তাহলে আমরা এখানে 150 প্লাস 145 ভাগ 10 1855 ভাগ 2 ইন্টু 100, তাহলে আমরা মান পাচ্ছি এখানে 164.5 927.5 ইন্টু 100 17.73%। তাহলে এই 17 পাওয়া যায় বিফোর ট্যাক্স। এটাকে যদি আমরা বি আফটার ট্যাক্স করি, কেডি সমান সমান কেআই 1 মাইনাস টি 17.73 ইন্টু 1 মাইনাস 0.4 দিলে 10.64%। তাহলে এভাবে আমরা ঋণকৃত মূলধনের ব্যয় আমরা শিখলাম, উদাহরণ দেখলাম। এখন আমরা শিখব অগ্রাধিকার মূলধন ব্যয়, শেয়ার মূলধন ব্যয়। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, তাহলে এখানে আমরা ব্যয়ের প্রকার, সূত্র, ব্যাখ্যা। তাহলে প্রথমে পরিশোধিত অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, কেপি সমান সমান ডিপি ডিভাইডেড P0 মাইনাস এফসি ইন্টু 100। কেপি হলো কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, ডিপি হলো ডিভিডেন্ড অফ প্রিফারেন্স শেয়ার, P0 হলো কারেন্ট মার্কেট প্রাইস অফ প্রিফারেন্স শেয়ার, এফসি হলো ফ্লোটেশন কস্ট। 2 নম্বর, এটা অপরিশোধিত, মানে যে অগ্রাধিকার শেয়ার আমরা ঋণ নিয়ে থাকি বা মূলধন সংগ্রহ করে থাকি সেটা পরিশোধ সময়টা থাকে না, অনির্দিষ্ট থাকে, সেটাকে বলা হচ্ছে অপরিশোধিত। আর পরিশোধিত অগ্রাধিকার শেয়ার মূলধন যেখানে আমাদের এনের মান আছে, মানে পরিশোধের সময় আছে, সেই ক্ষেত্রে আমরা কেপি সমান সমান ডিপি প্লাস আর ভি মাইনাস এনএসভি ডিভাইডেড আর ভি প্লাস এনএসভি ভাগ 2 ইন্টু 100, তাহলে কেপি এখানে হচ্ছে কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, ডিপি হচ্ছে ডিভিডেন্ড অফ প্রিফারেন্স শেয়ার, এনএসভি হলো নেট সেল ভ্যালু, আর আরভি হলো রিডিউমেবল ভ্যালু, এন সমান সমান ইয়ার। তাহলে এই সূত্রগুলো প্রয়োগ আমরা এবার শিখব। আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি। নীলিমা কোম্পানি পে এ ডিভিডেন্ড অফ টাকা 18 পার ইয়ার পার শেয়ার অফ প্রিফার্ড স্টক হুইচ ইজ কারেন্টলি সেলিং টাকা 100, ডিটারমিন কস্ট অফ প্রিফার্ড স্টক। তাহলে এটা 1 নম্বর সলিউশনটা হলো ইরিডিউমেবল কস্ট অফ প্রিফার্ড শেয়ার, এখানে এনের মান নাই, পরিশোধ কবে করব তার সময় উল্লেখ নাই। তাহলে এখানে সূত্রটা হচ্ছে কেপি সমান সমান ডিপি ডিভাইডেড P0 মাইনাস এফসি ইন্টু 100। তাহলে এখানে আমরা হোয়ারে দেখতে পাচ্ছি কেপি হলো কস্ট অফ প্রিফার্ড শেয়ার, এটা বের করতে হবে। ডিপি হলো ডিভিডেন্ড অফ প্রিফার্ড শেয়ার, এটা 18 টাকা। P0 হলো কারেন্ট মার্কেট প্রাইস অফ প্রিফার্ড শেয়ার 100, এফসি হলো নাই, ফ্লোটেশন কস্ট নাই। তাহলে আমরা এখানে লভ্যাংশ 18 ভাগ 100 গুণ 100, তাহলে 18%। তাহলে আমরা উদাহরণ একটাই শিখতে পারলাম। এরপরে উদাহরণটি আমরা দেখব 2 নম্বর উদাহরণ। এ 16% প্রিফার্ড স্টক
অর্থাৎ এই প্রিফার স্টকে লভ্যাংশ দিতে হয় 16% অফ টাকা 1000 ইজ ইস্যু অ্যাট ডিসকাউন্ট অফ 8%। এটা 8% ডিসকাউন্টে ইস্যু করা হয়। রিডেমেবল অ্যাট এ প্রিমিয়াম, পরিশোধ করতে হবে 10% অধিহারে আফটার 5 ইয়ার, 5 বছর পরে। ফ্লোটেশন কস্ট 4%। রিডেমেন্ট কস্ট অফ প্রিফার শেয়ার, এটার সলিউশন আমরা দেখব। রিডেমেবল কস্ট অফ প্রিফার শেয়ার, রিডেমেবল, তাহলে এখানে কেপি সমান সমান ডিপি প্লাস আরভি মাইনাস এনএসভি ডিভাইডেড এন ডিভাইডেড আরভি প্লাস এনএসভি ডিভাইডেড 2 ইন্টু 100। তাহলে এখানে আমরা হায়ারে দেখতে পাচ্ছি কেপি কস্ট অফ প্রিফার শেয়ার, আমরা হট বের করতে হবে। কেপি হলো ডিপি হলো প্রিফার ডিভিডেন্ড, 100 ইন্টু 0.6 হলো 160। আরবি হলো 1000 প্লাস 1000 10% সমান সমান 1100 টাকা। সেল ভ্যালু হলো 1000-এর 8% ডিসকাউন্ট হলো 920 টাকা। তাহলে এর এনএসবি হলো 920 মাইনাস ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট 920-এর 0.4% করলে এটা আমরা 920 থেকে বাদ দিলে 883.20। এন এর মান হলো 5 ইয়ার। তাহলে আমরা মান বসাই সমান সমান 160 প্লাস 1100 মাইনাস 883.2 ভাগ 5, 1100 প্লাস 883.2 ডিভাইডেড 2 ইন্টু 100। তাহলে আমরা এখানে মান বসালে আমরা এখানে পাচ্ছি 160 প্লাস 43 36 ডিভাইডেড 991.6। তাহলে আমরা এটা যেটা ভাগ দিলে আমরা পাচ্ছি 20.51%। তাহলে আমরা এটা পাইলাম। এরপরে আমরা সাধারণ শেয়ারের মূলধন ব্যয়, আমাদের যে সাধারণ শেয়ার আছে সেই শেয়ারের মূলধন ব্যয় এখন আমরা বের করা শিখব। ব্যয়ের প্রকার, সূত্র, ব্যাখ্যা। তাহলে এই 1 নম্বর হলো অতীত লভ্যাংশ পদ্ধতি। এই পদ্ধতিতে অতীতে লভ্যাংশের ভিত্তিতে এটা করা হবে। কে সমান কে ডি0 ডিভাইডেড পি0 ইন্টু 100। কে0 হলো কস্ট অফ ইকুইটি শেয়ার, ডি0 হলো কারেন্ট ডিভিডেন্ড, পি0 হলো মার্কেট প্রাইস অফ ইকুইটি শেয়ার। এখানে প্রবৃদ্ধি নাই, মানে বর্তমানে যে লভ্যাংশ যে প্রবৃদ্ধি হবে সেটা নাই, এজন্য এটা। আর 2 নম্বর হলো প্রবৃদ্ধি লভ্যাংশ বৃদ্ধি মডেল, ডিভিডেন্ড গ্রোথ মডেল। কে সমান সমান ডি1 ডিভাইডেড পি0 মাইনাস এফসি প্লাস জি ইন্টু 100। এখানে কে কস্ট অফ ইকুইটি, ডি1 হলো এক্সপেক্টেড ডিভিডেন্ড নেক্সট ইয়ার, পি0 মার্কেট প্রাইস অফ ইকুইটি শেয়ার, এফসি হলো ফ্লোটেশন কস্ট, জি হলো গ্রোথ রেট। তাহলে আরেকটা আমরা এখানে দেখতে পাচ্ছি 3 নম্বরে মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল। এটা আমরা আগের ক্লাসে আমরা শিখেছি, আগের লেকচারে শিখেছি। কে হলো আর এফ প্লাস বিটা ইন্টু আর এম মাইনাস আর এফ। কে সমান সমান কস্ট অফ ক্যাপিটাল, আর এফ হলো রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, আর এম হলো মার্কেট রেট অফ রিটার্ন, আর হলো বিটা পোর্টফোলিও, বিটা হলো বিটা পোর্টফোলিও। তাহলে এটা মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেলের মাধ্যমেও আমরা ওই কে এর মান বের করতে পারি। তাহলে আমরা এই সাধারণ শেয়ার মূলধন ব্যয় এখন আমরা উদাহরণের মাধ্যমে নির্ণয় করব, শিখব। আমরা এখন একটু দেখি প্রবলেম। বিডি ফার্মা লিমিটেড কারেন্টলি পে ডিভিডেন্ড 14 পার শেয়ার, কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার ইজ 200। ক্যালকুলেট অফ ইকুইটি শেয়ার। তাহলে সলিউশন কে সমান সমান ডিপি ডিভাইডেড পি0 ইন্টু 100। তাহলে এখানে কে কস্ট অফ ইকুইটি শেয়ার হোয়াট বের করতে হবে। ডি0 হলো কারেন্ট ডিভিডেন্ড হলো 14, পি0 মার্কেট প্রাইস অফ ইকুইটি শেয়ার হলো 200। তাহলে মান বসালে 14/200, তাহলে 7%। আমরা আর একটা উদাহরণ দেখি। ফারুক কোম্পানি কারেন্টলি পে ডিভিডেন্ড টাকা 15 পার শেয়ার, হুইচ ইজ expected to increase at about 6% per year। এটা গ্রোথ রেট। তাহলে কারেন্ট ডিভিডেন্ড হলো 15 টাকা, দ্য মার্কেট প্রাইস পার শেয়ার হলো 200 অ্যান্ড ফ্লোটেশন কস্ট ইজ 5%। হোয়াট ইজ দ্য কস্ট অফ ইকুইটি। তাহলে এখানে কে সমান সমান ডি1 ডিভাইডেড পি0 মাইনাস এফসি প্লাস জি ইন্টু 100। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কে সমান সমান হোয়াট, ডি1 সমান সমান ডি0 1 প্লাস জি
সমান সমান 15, 1 প্লাস 0.06 সমান সমান, তাহলে D1 এর মান বের করতে হবে, D0 ইন্টু 1 প্লাস জি, তাহলে আমরা পাবো 15.90, P0 200, FC হলো 10 টাকা, জির মান 0.06। তাহলে আমরা মানগুলো বসাই, 15.9 ডিভাইডেড 200 ইন্টু 0.06 ইন্টু 100, তাহলে আমরা 14.37% আমরা এখানে কে এর মান পাইলাম। তাহলে আমরা কে এর মান বের করা শিখলাম। এখন আমরা শিখব কে এর মান, তাহলে আমরা দুটো সূত্র দিতে শিখলাম। একটা হলো এটা শিখলাম আমরা লভ্যাংশ প্রবৃদ্ধি শূন্য ধরে, এখানে জিম নেই, তাহলে জি না থাকলে D0, এখানে D1 নেই, D0তে কিন্তু আমরা P0কে ভাগ দিয়েছি, লক্ষ্য রাখতে হবে, এখানে খেয়াল রাখতে হবে, তাছাড়া পরীক্ষায় ভুল হয়ে যাবে। আরেকটা হলো আমরা যেটা শিখেছি সেটা হলো এখানে জির মান আছে, এই যে এই প্রবলেমে ফারুক কোম্পানি এখানে জির মান আছে এই যে 6%, এই জন্য এটা D1 হয়েছে। আর D1 বের করার নিয়ম হলো D0 1 প্লাস জি, তাহলে এটা আমরা বের করলাম, জি দিয়ে পরে এটা বের করার পর যেটা থাকবে সেটার সাথে জি গ্রোথ যোগ হচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা শিখলাম। এখন আমরা শিখব সংরক্ষিত আয়ের ব্যয়। তাহলে সংরক্ষিত আয়ের ব্যয় আমরা যদি 1 নম্বর, যদি ব্যক্তিগত আয়কর প্রদান করতে না হয় তাহলে কেআর হলো কস্ট অফ রিটেন আর্নিং, D1 ডিভাইডেড পি প্লাস জি ইন্টু 100, এখানে কেআর কস্ট অফ রিটেন আর্নিং, D1 হলো এক্সপেক্টেড ডিভিডেন্ড নেক্সট ইয়ার, P0 মার্কেট প্রাইস অফ ইকুইটি শেয়ার, আর ডি হলো গ্রোথ রেট। আর এখানে 2 নম্বর, যদি ব্যক্তিগত আয়কর প্রদান করতে হয় সেক্ষেত্রে কেআর সমান সমান D1 1 মাইনাস টি ডিভাইডেড P0 প্লাস জি ইন্টু 100, এখানে কেআর হলো কস্ট অফ রিটেন আর্নিং, D1 সমান সমান এক্সপেক্টেড ডিভিডেন্ড নেক্সট ইয়ার, P0 সমান সমান মার্কেট প্রাইস অফ ইকুইটি শেয়ার, জি সমান সমান গ্রোথ রেট, টি সমান সমান ট্যাক্স রেট। আরেকটা, যদি ব্যক্তিগত আয়কর ও উত্তোলন খরচ ব্যয় থাকে সেক্ষেত্রে এটা হবে কেআর সমান সমান D1 1 প্লাস 1 মাইনাস টি ডিভাইডেড P0 মাইনাস এফসি প্লাস জি ইন্টু 100, আর এখানে কেআর এর মান হলো কস্ট অফ রিটেন আর্নিং, D1 হলো এক্সপেক্টেড ডিভিডেন্ড নেক্সট ইয়ার, P0 হলো মার্কেট প্রাইস অফ ইকুইটি শেয়ার, জি হলো গ্রোথ রেট, টি হলো ট্যাক্স রেট, এফসি হলো ফ্লোটেশন কস্ট। তাহলে এই রিটেন আর্নিংয়ের সূত্রগুলো দেখলাম। এখন আমরা এটার সাহায্যে একটা বাস্তব প্রবলেম আমরা দেখব। প্রবলেম, কারেন্ট মার্কেট প্রাইস অফ কমন স্টক ইজ টাকা 120, expected dividend per share is 20, it would rise by 5%, মানে গ্রোথ রেট 5% পার ইয়ার, ক্যালকুলেট দ্য কস্ট অফ রিটার্ন আর্নিং। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সূত্র কেআর সমান সমান D1 ডিভাইডেড P0 প্লাস জি ইন্টু 100, তাহলে এখানে 20 ভাগ 120 ভাগ যোগ 0.05, এখানে কেআর বার করতে হবে, D1 হলো 20, P0 হলো 120, জির মান হলো 0.05, করলে আমাদের হয় 21.67%। তাহলে আমরা এবার আরেকটা প্রবলেম দেখব। এ কোম্পানি এক্সপেক্টেড ডিভিডেন্ড পার ইয়ার হলো 15 অ্যান্ড গ্রোথ রেট হলো 5%, মার্কেট প্রাইস অফ স্টক ইজ টাকা 110 অ্যান্ড ফ্লোটেশন কস্ট 10, হোয়াট উইল বি রিটেন আর্নিং এই পার্সোনাল ট্যাক্স রেট হলো 40%। তাহলে এখানে D1 হলো 15, P0 110, জির মান হলো 0.05, টি হলো 0.40, এফসি হলো 10। তাহলে আমরা সূত্রের মান যদি বসাই 15 ইন্টু 1 মাইনাস 0.4, আর এখানে নিচে হলো ডিভাইডেড 110 মাইনাস 10 প্লাস 0.05 ইন্টু 100, তাহলে 9 ভাগ 100 প্লাস 0.05 ইন্টু 100 সমান সমান 14%। তাহলে আমরা শিখলাম। এবার শিখব গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয়। তাহলে একটি ফার্ম সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, রক্ষিত আয় এর উৎস থেকে মূলধন সংগ্রহ করে থাকে। প্রতিটি উৎস থেকে সংগৃহীত মূলধনের পরিমাণ আনুপাতিক হারকে ভার বা গুরুত্ব বলে। আবার প্রতিটি উৎসের সুনির্দিষ্ট ব্যয় রয়েছে, সুতরাং মূলধনের প্রতিটি উৎসের ভারকে এর সুনির্দিষ্ট কর পরবর্তী ব্যয় দ্বারা গুণ করে
এবং গুণফলকে যোগ করে যে সার্বিক ব্যয় পাওয়া যায় তাকে গুরুত্ব প্রদত্ত মূলধনের ব্যয় বলা হয়। প্রত্যেকটা উৎসের গুরুত্ব মানে ওয়েট আমরা নির্ণয় করব আর কস্ট নির্ণয় করব, কস্ট আফটার ট্যাক্স। এই ওয়েট দিয়ে আমরা কস্টকে গুণ দিয়ে আমরা গুরুত্ব প্রদত্ত মূলধন গড় ব্যয় আমরা নির্ণয় করব। সূত্র WACC সমান সমান ওয়েট ডি কেডি প্লাস ওয়েট পি কেপি প্লাস ওয়েট ই কেই প্লাস ওয়েট আর কেআর, where WACC weighted average cost of capital, WD সমান সমান weight of debt, KD সমান সমান cost of debt, WP হলো weight of preferred share, KP হলো cost of preferred share, WE হলো weight of common stock, KE হলো cost of common stock, WR হলো weight of return earning, KR সমান সমান cost of return earning। আমরা এখন একটা অঙ্কের মাধ্যমে শিখবো এটা। Calculate the weighted average cost of capital from the following data। আর ডাটাটা আমরা এখানে দেখতে পাচ্ছি সোর্স। ডেপ ক্যাপিটাল হলো অ্যামাউন্ট হলো 3 লাখ, 4.77%, কস্ট আফটার ট্যাক্স। প্রিফার্ড শেয়ার হলো 2 লাখ, 10.53। ইকুইটি শেয়ার 4 লাখ, 14.59%। রিটার্ন আর্নিং 14%, 1 লাখ টাকা। তাহলে আমরা অ্যাবভ ক্যালকুলেশন টেবিল ফর দ্য ক্যালকুলেশন অফ WACC। তাহলে আমরা টেবিলে দেখি, ডেপ হলো 3 লাখ, এর ওয়েট হলো টোটাল ওয়েট হবে যেটা, সেটাকে এটা যদি ভাগ দেই তাহলে এটা আমরা 0.3 পাবো। এটা হলো প্রিফার্ড স্টক, এটা হলো 2 লাখ, টোটাল হলো 10 লাখ। তাহলে 2 লাখ ভাগ 10 লাখ দিলে এটা 0.2 হবে। এটাকে 4 লাখ ভাগ 10 লাখ দিলে 0.4 হবে। 1 লাখ ভাগ 10 লাখ দিলে 0.10 হবে। আফটার ট্যাক্স আমরা এই যে আমরা পয়েন্ট করে নিয়েছি। তাহলে আমরা ওয়েটকে যদি কস্ট দিয়ে গুণ দিই তাহলে WACC পাবো। তাহলে এখানে WACC মান আমরা যোগ করলে 0.1080। তাহলে এটা আমরা বের করতে পারি WACC সমান সমান, এটার অপর নাম K0 বলে, সমান সমান WACC ইন্টু 100। আর WACC বাড়াইছিল 0.1080 ইন্টু 100 দিলে 10.80। তাহলে আমরা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আমরা শিখলাম। এখন শিখবো আমরা মূলধনের প্রান্তিক ব্যয়। তাহলে মূলধনের প্রান্তিক ব্যয় কাকে বলে? কোনো কোম্পানির জন্য সংগৃহীত মূলধন যথেষ্ট নাও হতে পারে, এই জন্য কোম্পানিকে অতিরিক্ত মূলধনের প্রয়োজন সংগ্রহ করার প্রয়োজন হয়। কোম্পানি অতিরিক্ত মূলধন সংগ্রহ করলে ফার্মের ঝুঁকি বৃদ্ধি পায়, সেজন্য ফার্মের অতিরিক্ত মূলধন সংগ্রহের সময় প্রান্তিক মূলধন ব্যয় বিবেচনা করতে হয়। আর কোম্পানির অতিরিক্ত মূলধন ব্যয় বা তহবিল সংগ্রহের ব্যয়কে প্রান্তিক ব্যয় বলা হয়। অর্থাৎ নতুন মূলধন সংগ্রহের মোট অতিরিক্ত ব্যয়কে মূলধনের প্রান্তিক ব্যয় বলে। আমরা যে অতিরিক্ত মূলধন সংগ্রহ করি সেখান থেকে যে ব্যয় হয় প্রান্তিক, সেটাকে বলা হচ্ছে প্রান্তিক মূলধন ব্যয়। তাহলে প্রান্তিক মূলধন গুরুত্বপ্রদত্ত প্রান্তিক মূলধন ব্যয় কি? অর্থায়নের উপাদানগুলো যথা সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, সংরক্ষিত আয়ের খরচের কারণ যদি বহুল পরিমাণে নতুন অর্থায়নে ঘটে তাহলে ফার্মের গুরুত্বপ্রদত্ত গড় মূলধন ব্যয় বৃদ্ধি পায়। যাই হোক, ফার্মের অতিরিক্ত অর্থায়নের সময় অতিরিক্ত অর্থের উপর যে গড় মূলধন ব্যয় বের করা হয় তাকে গুরুত্ব প্রদত্ত প্রান্তিক মূলধন ব্যয় বলে। অতিরিক্ত অর্থায়নের জন্য গুরুত্ব প্রদত্ত প্রান্তিক মূলধন ব্যয় বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত প্রদান করে। যদি গুরুত্ব প্রদত্ত গড় মূলধন ব্যয় অপেক্ষা গুরুত্ব প্রদত্ত প্রান্তিক মূলধন ব্যয় কম হয় তাহলে অতিরিক্ত অর্থায়ন লাভজনক বলে বিবেচিত হয়। অর্থাৎ মূলধনের গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয় যদি প্রান্তিক মূলধন ব্যয় অপেক্ষা প্রান্তিক মূলধন ব্যয় যদি কম হয় সেই ক্ষেত্রে অতিরিক্ত অর্থায়ন আমাদের লাভজনক হয়। তাহলে আমরা এখানে যে শিখলাম, এখন একটা আমরা অঙ্ক শিখব। প্রবলেম, প্র্যাকটিক্যাল প্রবলেম। Rosy company recently formed and maintained in a new product. It has the following capital structure. তাহলে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার সোর্স 14% ডিবেঞ্চার 12 লাখ, 12% প্রিফার্ড স্টক 4 লাখ, কমন স্টক আছে 16 লাখ। তাহলে আমরা দ্য কমন স্টক সেল 50 and is expected to pay 4 টাকা, 4 ডিভিডেন্ড দিবে 4 টাকা ডিভিডেন্ড this year which will grow at 10%.
মানে জির মান হবে 10%, কর্পোরেট ট্যাক্স রেট 50%, কম্পাউন্ড ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আমরা প্রথমে নির্ণয় করব, ফার্স্টলি উই হ্যাভ ক্যালকুলেট ডিফারেন্স কস্ট অফ ক্যাপিটাল ইন্ডিভিজুয়াল সোর্স, কস্ট অফ ডেট যেহেতু এটা বিফোর ট্যাক্স আছে, কেআই 1 - টি, তাহলে 14%কে যদি 50 দেওয়া হয় তাহলে 0.07%। তা এটা হবে, কেডি হলো কস্ট অফ ডেট আফটার ট্যাক্স, কেআই হলো কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স 14%, টি হলো কর্পোরেট ট্যাক্স 50%। এরপরে কস্ট অফ প্রিফার্ড স্টক কেপি হলো দেওয়া আছে আমাদের 0.12 12%, কমন স্টক কেই সমান D1 ডিভাইডেড P0 প্লাস জি ইন্টু 100। তাহলে আমরা ডিভিডেন্ড যেহেতু 4.4, আর ফার্মের মূল্য হলো, শেয়ারের মূল্য 50, গ্রোথ রেট হলো 10, 100 দিলে আমরা হবে 0.188। তাহলে এখানে D04 আর জি হলো 0.10, D1 4 ইন্টু 0.1.1, যেহেতু গ্রোথ রেট 10, তাহলে 4.4, P0 50। এবার আমরা ওয়েট নির্ণয় করব। টোটাল ওয়েট অফ ক্যাপিটাল হবে 12 লাখ, 4 লাখ, 16 লাখ, মোট হলো 32 লাখ। ওয়েট ডি মানে ডেপ্টের ওয়েট হবে 12 লাখ, 32 লাখ, 0.375। ওয়েট পি প্রিফার্ড স্টকের ওয়েট হবে 0.125। ওয়েট ই হবে 16 লাখ ভাগ 32 লাখ সমান 0.5। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন অফ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল WACC, তাহলে সোর্সগুলো এখানে, এখানে এই অ্যামাউন্টগুলো ওয়েটগুলো আমরা এখান থেকে নিলাম, কস্ট আফটার ট্যাক্স আমরা নির্ণয় করছি আগের স্লাইডে। তাহলে এই ওয়েট দিয়ে কস্টকে গুণ দিলে WACC আমরা পাবো। তাহলে টোটাল WACC হচ্ছে আমাদের 13.13525। এটাকে WACC K0 সমান WACC ইন্টু 100, 0.13525 ইন্টু 100, তাহলে 13.525%। তাহলে এভাবে আমরা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করতে পারি। তাহলে আজকে আলোচনায় আমরা কি শিখলাম? শিক্ষণ ফল আমরা প্রথমে শিখলাম মূলধন ব্যয় সম্পর্কে ধারণা পেলাম। 2 নম্বরে আমরা যেটা শিখলাম মূলধন ব্যয়ের গুরুত্ব আলোচনা করলাম। 3 নম্বরে আমরা শিখেছি মূলধন ব্যয়ের অনুমিত শর্তসমূহ। তারপরে শিখলাম মূলধন ব্যয়ের হার নির্ণয়। তারপরে শিখলাম সাধারণ শেয়ার ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, ঋণপত্রের ব্যয়, সংরক্ষিত আয়ের ব্যয়। তারপরে শিখলাম আমরা ওয়েটেড অ্যাভারেজ ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটাল। তারপরে শিখলাম মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ প্রান্তিক মূলধন ব্যয়। আর সর্বশেষে যেটা শিখলাম আমরা ব্যবহারিক একটা অঙ্ক শিখলাম। এর মাধ্যমে আমরা আজকে আলোচনা শেষ, মানে সব কিছু শিখলাম। এখন আমরা যেটা করব, রিকমেন্ডেড বুক আমরা আগের স্লাইডেও বলেছি। 1 জেমস ভ্যান হোম অ্যান্ড জন এম ওয়াকউইথ, ফান্ডামেন্টাল অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। 2 হ্যাম্পটন, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। 3 বার্নস্টেইন LA অ্যান্ড JJ উইল, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এছাড়াও প্রফেসর মোহাম্মদ তৈয়বুর রহমান স্যারের মিলেনিয়াম পাবলিকেশনে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে একটা বই আছে, সেই বইটি তোমরা ফলো করতে পারো। আমি অধিকাংশ অঙ্ক সেই বই থেকে নিয়েছি। তোমরা ওই বইটি ফলো করলে উপকৃত হবে আমি আশা করি। ধন্যবাদ জানাই সকলকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। স্টে হোম, স্টে সেফ, খোদা হাফেজ।